বাংলাদেশের পবিত্র জমিনের 1 ইঞ্চি মাটির দিকেও যদি তাকানো হয়, সকলের মতো সেই চোখ আমরা ফেলবো। পুরো বিশ্ব আরো একজন নেতাকে পালাতে দেখবে, সে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কসাই মোদী। গত 6 ডিসেম্বর পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি কে হত্যা করা হয়েছে। তার আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে সেপ্টেম্বর মাসে একজন জয়ন্ত কুমার সিং নামে একজনকে হত্যা করা হয়েছিল। সীমান্ত হত্যাকাণ্ড কিন্তু ভারত বন্ধ করে নাই। বিশ্বের বুকে সবচেয়ে উগ্রবাদী সরকার হলো ভারতীয় সরকার। তারা প্রত্যেকটা প্রতিবেশী দেশে উস্কানি দিচ্ছে, তারা প্রত্যেকটা প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে। আপনাদের স্মরণ আছে, মালদ্বীপের যে সরকার বর্তমান সরকার রয়েছে, সেই সরকার ক্ষমতায় এসেছে কিন্তু প্রকাশ্যে ভারতের বিরোধিতা করে। সেই সরকার আসার পরে ভারতীয় সেনাবাহিনী সৈন্যদের প্রত্যাহার করার বিবৃতি দিয়েই কিন্তু মালদ্বীপের সরকার প্রতিষ্ঠা হয়েছে। নেপালে মনে করবেন না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলেই এত ভারত বিদ্বেষ। নেপাল কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র, তারপরেও সেখানে ভারতীয় বিদ্বেষ রয়েছে। কারণ ভারত একটি উগ্রবাদী সরকার, তারা শুধুমাত্র প্রতিবেশী দেশগুলোতে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে নিজেদের দাদাগিরি ফলাতে চায়। তার শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছে, পাকিস্তানে ব্যর্থ হয়েছে, পুরো উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় ভারতের কর্তৃত্ব কমে গিয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল তাদের পালিত শাসক, যাকে দিল্লিতে নববধূর আশ্রয় দিয়ে রেখেছে, সেই হাসিনার পতন ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা ছিল। ভারতের যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত দোভাল, আমার তো মনে হয় তাকে ভারতীয় জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে প্রত্যেকটা দেশে রয়ের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করছিল, প্রত্যেকটা দেশ প্রত্যাখ্যান করেছে, ভারতের গণতান্ত্রিক চরিত্রকে হরণ করেছে, তার জন্য অজিত দোভালের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। ভারত যে বাংলাদেশে কাল্পনিক কথা বলে, এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হয়, আমি আজকে গণমাধ্যম বন্ধুদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা কি জানেন কাশ্মীরে কিভাবে নির্যাতন করা হয়েছে? কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতনের সময় তারা এই জুনায়েদ আহমেদ পলকের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কাশ্মীরের বাইরে কাশ্মীরের ছাত্ররা যারা দিল্লিতে থাকতো, তারা কিন্তু সেখানে টেলিফোনে অনেকদিন কথা বলতে পারতো না তাদের আত্মীয় স্বজনদের সাথে। 2013 সালে গুলুরমে একটা গ্রামে ভারতীয় বিএসএফ কাশ্মীরের 6 জনকে এক গুলিতে হত্যা করেছিল। আমরা কিন্তু সেগুলো ভুলে যাই নাই। দিল্লিতে মুসলমানদের উপর আগ্রাসন হয়েছিল, সেখানেও মুসলমানদের ছাত্ররা কিন্তু বিক্ষোভ করেছিল। মনে রাখতে হবে, আমাদের জুলাই বিপ্লবের সময় ভারতের অনেক ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিপ্লবের পক্ষে অংশ নিয়েছিলেন, আমাদের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন। আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারত বাংলাদেশের সম্পর্ক পিপল টু পিপল, জনগণের সাথে জনগণের সম্পর্ক। হিন্দুত্ববাদী মোদী সরকার এখানে কোনো দিনও আর কখনো দাবেদারি সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের পবিত্র জমিনের 1 ইঞ্চি মাটির দিকেও যদি তাকানো হয়, সকলের মতো সেই চোখ আমরা ফেলবো। ভারত শুধুমাত্র যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তা না, রীতিমতো তারা পানি সন্ত্রাসও চালিয়েছে। সিলেটে যে বন্যা হয় তার কারণ তাদের সেই পানি সন্ত্রাসের কারণে। আর এই ভারতের পানি সন্ত্রাস শুরু হয়েছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে। স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল, সেটা ছিল ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশের সাথে প্রথম এবং সবচেয়ে বড় মস্করা। সেই চুক্তির পরে, ইন্দিরা মুজিব চুক্তির পরে 41 দিন ফারাক্কা বাঁধ খুলে দিয়েছিল ভারত। তারপরেও কিন্তু তারা পানি প্রত্যাহার অব্যাহত রেখেছিল, যার ফলে গঙ্গা নদী শুকিয়ে যায়। এখনো দেখবেন পদ্মা অববাহিকার অনেক ছোট বড় নদী শুকিয়ে গিয়েছে। আমাদের এখানে যে বন্যা হয় তার অন্যতম কারণ ভারতীয় পানি আগ্রাসন। ভারতের আদানি গ্রুপ যেভাবে শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে আমাদের সাথে চুক্তি করেছে, অসম চুক্তি করেছে, এটা পুরো বিশ্বের বুকে লজ্জা। আদানি গ্রুপের মতো সন্ত্রাসী ব্যবসায়ী গোষ্ঠী পৃথিবীতে আর কোনো দ্বিতীয়টি নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তারা অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তারা যে ধরনের বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমরা তাদেরকে স্বাগত জানাই।
এখানে একটা ঘটনা আমি বলতে চাই। কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব এসেছিল বিক্রম মিশ্রি। সে তার সংসদে যে বক্তব্য রেখেছে যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, তো আমার মনে হয় বিক্রম মিশ্রি তার সংসদীয় কমিটিকে বলেছে, ভাই আমার নাম বিক্রম মিশ্রি, আর বাংলাদেশে একটা খাবার আছে তাল মিশ্রি। আমি যদি যে সেখানে হম্বিতম্বি করতাম হাসিনা আমলের মতো, তাহলে বাংলাদেশের জনগণ চাল মিশ্রির মতো চিবাই আমাকে খেয়ে ফেলতো। পরিশেষে একটা কথা বলবো, বাংলাদেশ আগামী বছরে একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। বাংলাদেশের জনগণ চায় তাদের দীর্ঘদিনের যেই বঞ্চিত ভোটাধিকার সেটা প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, নতুন বছরে জনগণকে নির্বাচনের রোডম্যাপ উপহার দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার দিকে দেশকে নিয়ে যাবেন, এবং আগামীতে আমরা এনডিএম সহ ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে, বিএনপির সাথে আমরা একসাথে ছিলাম, একসাথে জাতীয় সরকার গঠন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।